হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জেপিটি টিউটোরিয়াল। আজকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে আলোচনা করব। এর আগের ক্লাসে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট ও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করেছিলাম। আজকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে আমরা আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। প্রেজেন্ট পারফেক্ট টেন্স কাকে বলে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে যখন কোনো ভার্বের কাজ এইমাত্র শেষ হয়েছে এবং ইয়ার ফল এখনও আছে এরূপ বোঝায়, তখন ইয়া প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলা হয়। ধরো কোনো কাজটা আমার চলছিল, কিছুক্ষণ আগেই শেষ হয়েছে, যার ফল এখনও বর্তমান আছে, যার ফল এখনও বর্তমান আছে। যেমন একটা যদি আমরা উদাহরণ দিই, যে তারা আমাকে ডাকেনি বা আমি চিঠিটি লিখেছি, মানে বোঝা যাচ্ছে যে এই উদাহরণগুলো দিয়ে যে আমি এইমাত্র বা কিছুক্ষণ আগে কাজটি শেষ হয়েছে, যার ফলাফল এখনও বর্তমান আছে। কাজটি যদি অনেক আগে শেষ হয়ে থাকতো, যদি মনে হতো যে কাজটি অনেক দিন আগে বা অনেক আগে শেষ হয়েছে, তখন কিন্তু ওটা পাস্ট সিম্পল টেন্সের মধ্যে চলে যেত। কিন্তু কোনো কাজ যখন এইমাত্র শেষ হয়েছে, যার ফলাফল এখনও বর্তমান আছে, এই ধরনের টেন্সকে আমরা বলবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এবার এর আগে আমি বলেছিলাম যে প্রত্যেকটি টেন্সের একটা স্ট্রাকচার থাকে। স্ট্রাকচারটা তোমরা দেখে নাও। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে, প্রথমে সাবজেক্ট থাকবে, তারপরে হ্যাভ হ্যাজ, দুটোর মধ্যে যে কোনো একটা বসবে, হয় হ্যাভ না হলে হ্যাভ, আর না হলে হ্যাজ বসবে। তারপর পাস্ট ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বা V3 অথবা V3 এটা বসবে। তারপর কি বসবে? অবজেক্ট বা এক্সটেনশন, যেটা তোমরা বলো। এবারে এখানে হচ্ছে যে হ্যাভ অথবা হ্যাজ দুটোর মধ্যে যে কোনো একটা বসবে। একটা জিনিস মাথায় রাখবে, যে এই যে হ্যাভ অথবা হ্যাজ, এই হ্যাভ হ্যাজ অথবা হ্যাড, এগুলো হ্যাভ ভার্ব বলা হয়। এগুলো কি বলা হয়? হ্যাভ ভার্ব। হ্যাভ অথবা হ্যাজ অথবা হ্যাড, এই প্রত্যেকটা জিনিসের পাশে কিন্তু এইগুলো হ্যাভ ভার্বের পাশে সবসময় ভার্বের 3 নম্বর রূপটাই বসে। ভার্বের 3 নম্বর রূপটাই বসে, সেটা যে কোনো টেন্সেই থাকুক না কেন, সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে থাকুক, আর পাস্ট পারফেক্ট টেন্সে থাকুক, আর ফিউচার পারফেক্ট টেন্সে থাকুক, যে টেন্সেই থাকুক না কেন, এখানে কিন্তু সবসময় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটাই বসবে, যেটাকে আমরা বলি V3, যেটাকে আমরা বলি V3। চলো এবার কিছু উদাহরণ দিয়ে আমরা জেনে নিই। আচ্ছা, আরেকটা জিনিস এখানে দেখো, হ্যাভ অথবা হ্যাজ। এবার হ্যাভ কার পাশে বসবে, আর হ্যাজ কার পাশে বসবে, এটা একটু অল্প করে জেনে নিই। হ্যাভ হচ্ছে প্লুরালের পাশে হ্যাভ বসবে। কার পাশে বসবে? প্লুরালের পাশে হ্যাভ বসবে। আর থার্ড পারসন যদি সিঙ্গুলার হয়, তাহলে কিন্তু হ্যাজ বসবে। অথচ এখানে আরেকটা জিনিস দেখে নাও, আই কিন্তু হচ্ছে সিঙ্গুলার, আয়ের পাশে কিন্তু সবসময় হ্যাভ বসে। যেরকম এর আগে আমি বলেছিলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যে আয়ের পাশে সবসময় অ্যাম বসে, এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে আই আর ইউ এই দুটো কিন্তু সিঙ্গুলার নাম্বার। আই এবং ইউ দুটোই হচ্ছে কি সিঙ্গুলার নাম্বার, বা বাংলায় বলি আমরা এক বচন। সিঙ্গুলার নাম্বার বা এক বচন, অথচ এর পাশে কিন্তু সবসময় হ্যাভই বসবে। আই আর ইউর পাশে সবসময় হ্যাভ বসবে। অন্যান্য ক্ষেত্রে যদি ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, তাই থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, তখন হ্যাজ বসবে। আর যদি প্লুরাল নাম্বার হয়, তখন কিন্তু হ্যাভ বসবে। ঠিক আছে? তাহলে আজকে আমরা কিছু এখন উদাহরণ, একটু এক্সাম্পল দেখে নিই, তাহলে ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে যাবে। প্রথমে দেখো, একটা উদাহরণ এখানে লিখেছি আমরা, এক্সাম্পল, আমি চিঠিটি লিখিয়ে আছি। মানে বোঝা যাচ্ছে যে এই উদাহরণটা দিয়ে আমি চিঠিটা এইমাত্র লিখেছি। দেখো স্ট্রাকচারে কি বলা আছে, প্রথমে সাবজেক্ট, তারপরে হ্যাভ অথবা হ্যাজ, ভার্বের 3 নম্বর বা পাস্ট পার্টিসিপল যেটা তোমরা বলো, আর তারপরে বসবে অবজেক্ট। তাহলে এখানে প্রথমে সাবজেক্ট আমাকে চিনতে হবে। সাবজেক্টকে, যে কর্তা বা যে কাজটা করছে, কে কাজ করছে? আমি চিঠি লিখেছি, তাহলে আমি হচ্ছে এখানে সাবজেক্ট। তারপরে কি, স্ট্রাকচার অনুযায়ী হ্যাভ অথবা হ্যাজ, আমি বলেছি যে হ্যাভে আয়ের পাশে সবসময় হ্যাভ বসে, সেই অনুযায়ী এখানে হ্যাভ বসেছে, আই হ্যাভ। এখানে এবারে পাস্ট পার্টিসিপল ফর্মটা বসবে। দেখো, রাইটের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে রিটেন। রাইট, রোট, রিটেন। রাইট পাস্ট প্রেজেন্ট টেন্সে হলে রাইট, পাস্ট টেন্সে হলে রোট, আর পাস্ট পার্টিসিপলে হলে সেটাতে হয় রিটেন। এই ভার্বটা কিন্তু তোমাদের মুখস্থ করতে হবে। যে কোনো ইংলিশে একটা বাক্য গঠন করতে গেলে বা সেন্টেন্স সম্পর্কে ধারণা এগুলো রাখতে গেলে, তোমাদের যে ভার্বের যে ভার্বগুলো আছে, সেই ভার্বগুলো কিন্তু অবশ্যই তোমাদের মনে রাখতে হবে। ভার্বগুলো তোমরা দেখে মুখস্থ করে নেবে। যে ভার্বের যে 3টে, যেরকম প্রত্যেকটা ভার্বের 3টে করে রূপ থাকে, গো, ওয়েন্ট, গন, রাইট, রোট, রিটেন, হ্যাঁ, প্লেট, এরকম প্রত্যেকটা ভার্বের 3টে করে রূপ থাকে। এই ভার্বের এই প্রেজেন্ট
পাস্ট ও পাস্ট পার্টিসিপল ফর্মগুলো তোমরা কিন্তু মুখস্থ করে নেবে বই দেখে, তাহলে এগুলো কিন্তু আরও ভালোভাবে সহজে খুব তাড়াতাড়ি তোমরা এগুলো বুঝতে পারবে। তাহলে দেখো এখানে স্ট্রাকচার অনুযায়ী আমি চিঠিটি লিখেছি, তাহলে এখানে সাবজেক্ট আই, তারপরে হ্যাভ বসলো, এবারে পাস্ট পার্টিসিপল ফর্ম বা ভার্বের 3 নম্বর রূপ যেটা হচ্ছে রিটেন, কি লিখেছি, দ্য লেটার, আই হ্যাভ রিটেন দ্য লেটার, তাহলে এটা হয়ে গেল। আরেকটা দেখো লিখেছি দে হ্যাভ নট কল্ড আস, দে হ্যাভ নট কল্ড আস, এটা হচ্ছে তোমার নেগেটিভ সেন্টেন্সে আছে, তাই এখানে দেখো নট ইউজ হয়েছে। যদি এটা পজিটিভ বা অ্যাসার্টিভ সেন্টেন্সে বা তোমার অ্যাফার্মেটিভ সেন্টেন্সে থাকতো, অ্যাফার্মেটিভ বা ইতিবাচক সেন্টেন্সে যদি থাকতো, তাহলে কিন্তু এখানে নটটা যুক্ত হতো না। যেহেতু এটা নেগেটিভ, তারা আমাদেরকে ডাকে নাই, তারা আমাদেরকে ডাকেনি, ঠিক আছে। যেহেতু এখানে নট কথাটা কেন হচ্ছে, এখানে ডাকে নাই মানে ডাকেনি তারা আমাদেরকে, যেহেতু না কথাটা আছে তাই নেগেটিভ আছে, নেগেটিভের জন্য সিম্পল স্ট্রাকচার তোমাদের যা আছে তাই থাকবে, হ্যাভ অথবা হ্যাজের পরে শুধু একটা কি বসিয়ে দিতে হবে, নট, তাহলে সেটা নেগেটিভ সেন্টেন্সে হয়ে যাবে। তাহলে এখানে দেখো কারা আমাদের ডাকেনি, তারা, তাহলে এখানে সাবজেক্ট দে, তারপরে স্ট্রাকচার অনুযায়ী হ্যাভ, প্লুরালের পাশে যেহেতু হ্যাভ বসে তাহলে হ্যাভ বসেছে, ডাকেনি তাই নার জন্য নট, তাহলে দে হ্যাভ নট কল্ড আস, আমাদেরকে ডাকেনি, আজ মানে আমাদের, কল মানে ডাকা, কলের সঙ্গে ইডি যুক্ত হয়েছে, যেহেতু এখানে পাস্ট পার্টিসিপল ফর্মটা বসবে কল্ড, তাহলে V3-তে আমাদের হচ্ছে কল্ড, সেই হিসাবে এখানে দে হ্যাভ নট কল্ড আস। তাহলে আরও কিছু উদাহরণ দেখে নিই। উই হ্যাভ কল্ড হিম, আমরা তাকে ডেকেছি, আমরা তাহাকে ডেকেছি বা আমরা তাহাকে ডাকিয়াছি, মানে এইমাত্র কাজটা হয়েছে এটাই বোঝা যাচ্ছে। তাহলে এখানে কি আমরা ইংলিশ কি উই, হ্যাভ যেহেতু প্লুরালের পাশে হ্যাভ বসবে, কলের 3 নম্বর রূপ বা পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে কল্ড, কাকে ডেকেছি, তাকে ডেকেছি, তাহলে তার ইংরেজি কি হিম, তাহলে উই হ্যাভ কল্ড হিম। তাহলে বুঝতে পারছো। এবার এটাকে যদি আমরা ইন্ট্রোগেটিভে সেন্টেন্স করতে পারি, ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে করি, আমরা প্রথমেই বলেছিলাম যে টেন্সের যে কোনো বাক্যকে আমরা 3 রকমভাবে ব্যবহার করতে পারি। একটা হচ্ছে অ্যাফার্মেটিভ ইতিবাচক, হ্যাঁ, তার 2 নম্বর হচ্ছে নেগেটিভ সেন্টেন্সে, আর একটা হচ্ছে ইন্ট্রোগেটিভ বা প্রশ্নবোধক বাক্যে করতে গেলে সিম্পল ফর্ম শুধু একই স্ট্রাকচার যেরকম আছে সেরকমই থাকবে, শুধু এই হ্যাভ অথবা হ্যাজ যেটা দিয়ে আমার বাক্যটা শুরু হচ্ছে, হ্যাভ অথবা হ্যাজ দিয়ে আমাকে বাক্যটা শুরু করতে হবে। এটা যেরকম সাবজেক্ট দিয়ে বাক্যটা শুরু হয়েছে, এখানে হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব দিয়ে আমাকে বাক্যটা শুরু করলেই সেটা আমার প্রশ্নবোধক বা ইন্টারোগেটিভ বাক্যে হয়ে যাবে, ইন্টারোগেটিভ সেন্টেন্সে হয়ে যাবে। দেখো আমরা কি কাজটি শেষ করেছি, আমরা যেহেতু বহু বচন তাই দেখো এখানে হ্যাভ দিয়ে শুরু হয়েছে। হ্যাভ উই ফিনিশড, শেষ করা ইংরেজি কি ফিনিশ থেকে ফিনিশড হচ্ছে। হ্যাভ উই ফিনিশড দ্য ওয়ার্ক, কাজটি ইংরেজি কি দ্য ওয়ার্ক, তাহলে হ্যাভ উই ফিনিশ দ্য ওয়ার্ক, আমরা কি কাজটি শেষ করেছি। এবার এটা যদি তুমি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে করো, দেখো উই হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক, সেম জিনিস, শুধু এখানে অক্সিলারি ভার্ব বা হ্যাভ ভার্বটা কি হলো আগে দিয়ে, হ্যাভ ভার্ব দিয়ে এখানে বাক্যটা শুরু হলো। এখানে আমার যেরকম স্ট্রাকচার অনুযায়ী সাবজেক্ট দিয়ে বাক্যটা শুরু হলো, তখন এটা অ্যাফার্মেটিভ বা ইতিবাচক সেন্টেন্সে হয়ে গেল। যদি এটাকেই আমি যদি নেগেটিভ সেন্টেন্সে করতে চাই, তাহলে আমরা কি করব, আমরা যদি এরকম বলি যে আমরা কাজটি শেষ করি নাই বা আমরা কাজটি শেষ করিনি, তাহলে কি হবে, উই হ্যাভেন্ট বা উই হ্যাভ নট ফিনিশড দ্য ওয়ার্ক, ঠিক আছে। তাহলে এক্সাম্পলগুলো আশা করছি তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, এরপরে আরও কিছু দেখো আমি ভাত খাইয়াছি বা আমি ভাত খেয়েছি, আই হ্যাভ ইটেন রাইস, এখানে কর্তাকে আমি, হ্যাভ যেহেতু এটা স্ট্রাকচার অনুযায়ী আয়ের পাশে সবসময় হ্যাভ বসে, ইটের V3 ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ইটেন, হ্যাঁ, ইট অ্যাট ইটেন, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে, এটা হচ্ছে পাস্ট টেন্সে, এটা হচ্ছে পিপি যেটাকে আমরা সংক্ষেপে বলি পাস্ট পার্টিসিপল টেন্স, যেটা সংক্ষেপে আমরা বলি পিপি, বা এটাকে বলা হয় V3, এটাকে বলা হয় V2, এটাকে বলা হয় V1। তাহলে প্রেজেন্ট ফর্মকে আমরা বলি V1, পাস্ট ফর্মকে বলি V2, পাস্ট পার্টিসিপলকে আমরা বলি V3। এখানে V3 ফর্মটা দেখো বসছে, এটা স্ট্রাকচার অনুযায়ী আমি ভাত খাইয়েছি, এই কোলো দিয়ে বোঝা যায় যে কাজটা কিছুক্ষণ আগেই শেষ হয়েছে। এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মাধ্যমে কি বোঝায়, যে কাজটা কিছুক্ষণ আগে শেষ হয়েছে, যার ফল কিন্তু এখনও বর্তমান আছে।
দেখো আরেকটা কিছু উদাহরণ দেখো, ঘন্টার পর ঘন্টা পড়ছে, ঘন্টার পর ঘন্টা পড়ছে, এখানে সে ঘন্টার পর ঘন্টা পড়ছে, এখানে হবে সে, সে ঘন্টার পর ঘন্টা পড়ছে। এবারে হি বা সি দুটোই হতে পারে, এখানে হি বা সি যদি ছেলেদের ক্ষেত্রে হয় তাহলে সেখানে হি হবে, আর যদি মেয়েদের ক্ষেত্রে হয় সেখানে সি হবে। সেই জন্য এখানে স্ল্যাশ দিয়ে দেখো দুটোই লেখা, হি লেখা অথবা সি লেখা। যদি মেয়েদের ক্ষেত্রে হয় সি হবে, ছেলেদের ক্ষেত্রে হলে হি হবে। তাহলে হি যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার একজনকে বোঝাচ্ছে, সেই জন্য দেখো এখানে কিন্তু হ্যাজ বসেছে। তাহলে হি অথবা সি, হি হ্যাজ স্টাডিড ফর আওয়ার্স, ঘন্টার পর ঘন্টা, এই যে ঘন্টার পর ঘন্টা এর জন্য ফর আওয়ার্স মানে ঘন্টার পর ঘন্টা সে পড়ছে, সে পড়েছে। এইমাত্র ফুটবল খেলেছে, এইমাত্র, এইমাত্র ইংলিশ কি জাস্ট, এইমাত্র ইংলিশ কি জাস্ট, তাহলে এখানে সাবজেক্টকে সে, তাহলে হি হ্যাজ জাস্ট প্লেড ফুটবল, সে এইমাত্র ফুটবল খেলেছে। এখানে দেখো আরেকটা আছে, আমি স্কুলে গিয়েছি, হ্যাঁ তারা কাজটি করিয়াছে, এই দুটো তোমরা করবে, তারা আমি স্কুলে গিয়েছি আর তারা বা তাহারা কাজটি করিয়াছে, এই দুটো তোমরা প্র্যাকটিস করবে, করে দেখবে যে তোমরা এই স্ট্রাকচার অনুযায়ী বাক্যটা গঠন করতে পারছো কিনা। এখানে সাবজেক্ট, এখানে যাওয়া ইংরাজি জানো তোমরা, আর স্কুল তো জানো, স্কুল ইংলিশ স্কুলই হয়। তারা কাজটি করিয়াছে, তারা বা তাহারা কাজটি করিয়াছে, তারা ইংরাজি কি তোমরা জানো, হ্যাঁ কাজটি করিয়াছে, কড়া ইংরাজি তোমরা কি জানো, আর কাজ ইংরাজি কি জানো, কাজ ইংরাজির আগের উদাহরণ আমরা দিয়েছি দ্য ওয়ার্ক, দ্য ওয়ার্ক, ঠিক আছে, এই দুটো তোমরা করবে। আর এখানে কিছু এই জিনিসটাকে তোমরা নোট করে নাও যাতে তোমরা না ভুলে যাও, বা যে কোনো তোমার পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্স যখন তোমরা বাক্য গঠন করবে এই জিনিসগুলো খেয়াল রাখবে। প্রথমে কি লিখে নাও, সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, যেমন হি সি ইট, বা কোনো বস্তু বা বস্তু জায়গা বা প্রাণীর নাম বোঝায়, তাহলে কিন্তু হ্যাজ বসবে। এর আগে যেটা আমি বলে দিয়েছিলাম এই এক্সাম্পলগুলো করানোর সময়। আর যে সাবজেক্ট যদি প্লুরাল হয়, আই উই ইউ বা দে বা অন্য সব প্লুরাল সাবজেক্ট যদি বসে সেক্ষেত্রে কিন্তু হ্যাভ বসবে। তাহলে ফ্রেন্ডস তোমরা এইগুলোকে নোট করে নাও। সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, বা যেমন হি সি ইট, কোনো ব্যক্তি বস্তু বা জায়গা বা প্রাণীর নাম বোঝালে সেটা যদি থার্ড পার্সন সিঙ্গুলার হয় সেখানে হ্যাজ বসবে। আর সাবজেক্ট যদি আই উই ইউ দে বা অন্য সব প্লুরাল সাবজেক্ট হয় সেক্ষেত্রে তোমাদের হ্যাভ বসবে। ঠিক আছে, তোমরা তাহলে এইগুলো প্র্যাকটিস করো। দেখো যে যতই আমরা শিখি না কেন, এগুলো কিন্তু আমাদের প্র্যাকটিসের উপর ডিপেন্ড করছে, এগুলো আমরা কত ভালোভাবে এগুলো কতদিন মনে রাখতে পারবো। তাই তোমরা এই জিনিসগুলো যেগুলো শিখছো সেগুলো কন্টিনিউ তোমরা প্র্যাকটিস করতে থাকবে, আর স্ট্রাকচারগুলোকে খুব ভালোভাবে মনে রাখার চেষ্টা করবে। তাহলে কিন্তু তোমাদের পরবর্তী যে টেন্সগুলো আসবে, বা তোমাদের সামনে যে কোনো যদি কোনো রাইটিং লিখতে হয়, সেটা স্টোরি রাইটিং হোক, প্যারাগ্রাফ হোক, যে কোনো জিনিস, তাহলে তোমাদের কিন্তু টেন্স সম্পর্কে যদি তোমাদের ভালোভাবে জ্ঞান থাকে, তোমরা যে কোনো রাইটিং খুবই ভালোভাবে সেগুলো লিখতে পারবে। আরেকটা জিনিস, তোমরা এই টেন্স যে শিখছো, টেন্সের সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু ভার্বের যে ভার্বগুলো কিন্তু তোমরা মুখস্থ করে নেবে। ভার্ব যদি না তোমাদের মুখস্থ থাকে, যে ভার্বের যে তিনটে ফর্ম আমি তোমাদের বলেছিলাম, V1, V2, V3, এইগুলো যদি তোমাদের না মনে থাকে, বা এইগুলো যদি তোমাদের ওয়ার্ডগুলো যদি না জানা থাকে, ভার্বগুলো তোমরা যদি না মুখস্থ করো, তাহলে কিন্তু যে কোনো টেন্স কিন্তু শেখার পরেও তোমাদের সেন্টেন্স গঠন করতে কিন্তু খুবই অসুবিধা হবে। তাহলে বন্ধুরা যদি তোমাদের এই চ্যানেলটা ভালো লেগে থাকে তাহলে তোমরা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটাকে অন করে দিও, প্রেস করে দিও, যাতে কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর তো যদি ভালো লেগে থাকে তোমাদের বন্ধুদের কাছে ভিডিওটাকে শেয়ার করে দিও। তাহলে আজকে এই পর্যন্ত, পরবর্তীতে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।